আপনাকে ও প্রিয় লিসেনারদেরকে দেশে ও দেশের বাইরে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আপনার দোয়ায় মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও ভালো আছি। রাসেল ভাই ও প্রিয় লিসেনার, এই মর্মান্তিক ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছে। আমার অনুরোধ, আমার ঘটনাটি আপনি পড়ে শোনাবেন, কারণ আমার বাসায় অনেক দূরে, তাই ভূত.com স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব নয়। কিছু কথা না বলে থাকতে পারলাম না। আপনার ভালোবাসা, আপনার কণ্ঠস্বর আমার রক্তে মিশে আছে সেই 2012 সাল থেকেই। আপনার ভালোবাসার মাঝেই পড়ে আছি। প্রতিটি রাত 11টার পরে ইউটিউবে সার্চ বক্সে গিয়ে আপনার ঘটনা শুনি আর শুনতে শুনতে ঘুমিয়ে যাই। আমি সাব্বির মাহমুদ, জেলা ঠাকুরগাঁও থানা, পীরগঞ্জ গ্রাম, রঘুনাথপুর। রাসেল ভাই, অনুরোধ করব মোবাইল নাম্বারটা প্রকাশ করবেন না। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমার বন্ধু সংখ্যা অনেক বেশি, তবে কিছু বন্ধু আমরা খুবই দুষ্টু ছিলাম, যা বলার মতো না। সকালে উঠে স্কুল যেতাম, স্কুল থেকে সেই স্কুলের ব্যাগটা কোনো রকমে রুমের বারান্দায় ফেলে পালিয়ে যেতাম। খেলার মাঠে নয়তোবা কোনোদিন পুকুরের পাড়ে চলে যেতাম। সারাদিন খেলতাম আর বাগানের ফল দেখে রাখতাম। সারাদিনের ছুটোছুটি ক্লান্ত শরীর নিয়ে বাসায় ভয়ে ভয়ে যেতাম, কেউ যেন না দেখে। বাসায় গিয়ে কিছু খেয়ে শুয়ে পড়তাম, খুব উচ্চস্বরে বই পড়তাম। মা পড়া শুনে আর কিছুই বলতো না। তখন আমরা এসএসসি দেব। কিছু বন্ধুর নাম তো বলতেই হয়, জসিমুল, চানমিয়া, তাজমুল, আনোয়ার। একটা কথা বলে রাখি, আমার বন্ধুদের মধ্যে চানমিয়া ও তাজমুল তুলা রাশি ছিল। আমরা এই কয়জন বন্ধু খুব দুরন্ত পাখির মতো ছিলাম। কার কার গাছে ফল দেখে রেখেছি। ঠিক রাত 9টার পরে একে একে সবাই বাসা থেকে বের হয়ে যেতাম। কিছু কথা বলে রাখা ভালো, আমাদের সবার বাসাগুলোর মেইন প্রপার্টি কাছেই ছিল। বাসার পাশেই রেল স্টেশন, থানা, খেলার মাঠ, কলেজ, স্কুল, অনেক পারিবারিক কবরস্থান। আমাদের বাসার সামনে সারা রাত দোকানপাট খোলা থাকতো, তাই বাসার সবাই ততটা খুঁজতো না। আর সবাই এভাবেই সবার বাগানের ফল পেরে খেতাম আর মজা করতাম। আমরা কোচিং ছুটি হওয়ার পর যার গাছের ফল পেরেছি তাদের বাসায় যেতাম। কোনো এক বিষয় নিয়ে গিয়ে দেখতাম তাদের মন মেজাজ খুব খারাপ। সুন্দর মতো কথা বলে চলে আসতাম। আর চানমিয়া ও তাজমুল, তাদেরকে বলতাম কেউ কিছু আমাদের কথা জানতে পারেনি। এভাবেই ফলমূলের সিজনগুলো খুব মজায় আনন্দে কাটাতাম। শুক্রবার জুমার নামাজ শেষ করে আমি এবং আনোয়ার হাঁটতে হাঁটতে আমাদের বাসার প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে দেখতে যাই যে কার বাগানে ফল আছে। দেখি তাজমুলের মামার বাড়ির পাশে পারিবারিক কবরস্থান, তার পাশেই অনেক পুরনো কাঁঠাল গাছ, আম গাছ, অনেক বড় বড় কাঁঠাল। প্রায় এক একটা কাঁঠালের ওজন 10 থেকে 15 কেজি হবে, যেটাকে আমরা খাজা কাঁঠাল বলে থাকি। সবাই বিকেলে একসাথে হয়ে বললাম যে আজকে রাতে সেখানে আমরা যাব। বাট তাজমুল কোনো কিছুতে রাজি হচ্ছে না, কারণ তার মামার বাড়ির পাশে। তাই অনেক কিছু বলার পরে সে রাজি হয়ে যায়। ঠিক যেমন কথা তেমন কাজ। রাত 9টায় কেউ পাটের ক্ষেতের বস্তা, কেউ রশি, কেউ ধারালো কাতি আর কেউ টর্চ লাইট নিয়ে সবাই একসাথে রওনা হলাম। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা লেগে গেল। কি বলবো, আমার প্রিয় লিসেনারদের, যারা এত রাতে কবরস্থানে গিয়েছে তারাই বুঝতে পারবে। অনেক অন্ধকার, ঝিঝি পোকার শব্দ আর জোনাকি পোকার নিভু নিভু আলো। সারা শরীরে কেমন যেন বাতাস লাগছে। হঠাৎ তাজমুল সবাইকে বলল, তোরা সূরা পড়ে বুকে ফু দিয়ে নে। আমরা সূরা পড়ে বুকে ফু দিয়ে পারিবারিক কবরস্থানের কাছে গেলাম। যাওয়ার পর কে গাছে উঠবে আমরা কথা বলে নিলাম। গাছে উঠবে আনোয়ার ও চানমিয়া। প্রথমে চানমিয়া উঠল, এরপর পাটের বস্তার মধ্যে রশি কাতি ঢুকিয়ে তার হাতে দিলাম। এরপরে উঠল আনোয়ার। চানমিয়া একটা ডালে উঠেছে, যে ডালটা আঁকা বাঁকা চলে গেছে এক কবরের ওপর। সে ডালে অনেক বড় বড় কাঁঠাল, আর নিচ থেকে লাইট মেরে বলছি, আর এই দিকে আসবি না, এখানে কয়েকটা কবর আছে। চানমিয়া বস্তাটা গাছের ডালের সাথে খুব সুন্দর করে বেঁধে নিল। এইবার সে একটা কাঁঠাল কেটে বস্তায় ঢুকিয়েছে। ঠিক তখনই নিচ থেকে তাজমুল বলে উঠল, চানমিয়া তুই নেমে আয়, আজকে হবে না, চল সবাই বাসায় যাই। কিরে, কি হলো তোর, কেন নামতে বলছিস? তাজমুল বলছে, তুই আগে নাম, পরে বলছি। এর 30 সেকেন্ডের মধ্যেই শুরু হলো ঘূর্ণিঝড় আর ওপর থেকে কিছু পড়ার শব্দ। এর সাথে সাথেই আনোয়ার চিৎকার দিয়ে বলে উঠল, চানমিয়া নিচে পড়ে গেছে, চানমিয়া নিচে পড়ে গেছে। আমরা সাথে সাথে লাইট অন করে দেখি চানমিয়া কবরের ওপর পড়ে কবর ভেঙে একেবারেই ভেতরে ঢুকে গেছে। আমরা সবাই দৌড়ে কবরের পাশে গিয়ে দেখি চানমিয়া কবরের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেছে। আর জসিমুল বলে উঠল, গাছে লাইট মার, আনোয়ার গাছে আছে।
আমি গাছের দিকে লাইট মেরে দেখি আনোয়ার তো গাছে নেই। জসিমুল, আনোয়ার গাছে নেই রে। তাজমুল বলে উঠল, আগে চাঁদ মিয়াকে দেখ, কবর থেকে তুলে নিয়ে আয়। একটা বিষয় বলে রাখি, তাজমুল অনেক সূরা জানতো এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর সে অনেক সাহসী ছিল। তাই গাছের ডালপালাগুলো মাটিতে আঁচড়ে মুচড়ে পড়ছে, কুকুর ডাক দিচ্ছে, পাখির ডাক, শেয়ালের ডাক, ঝিঝি পোকার শব্দ, অনেক কিছু বেড়ে গেছে অনেক গুণ। আমরা সবাই থমকে আছি। আমি চিৎকার করে কেঁদে ফেলেছি, হে আল্লাহ, কি হচ্ছে এসব? তাজমুল বলে উঠল, কেন কাঁদছিস? চুপ কর, লাইট মার, আমি নামছি কবরে, ইনশাল্লাহ কিছুই হবে না আমাদের। এই কথা বলে সে কবরে নামলো। কিন্তু তাজমুল, চাঁদ মিয়াকে তোল, কবর থেকে তোল ওকে। তাজমুল বলে উঠল, লাইটটা দে। যেমনই লাইট মেরেছে চাঁদ মিয়ার মুখে, দেখি সারা মুখ জুড়ে শুধু রক্ত, রক্ত আর রক্ত। দাঁতে দাঁত, কামড় বসিয়ে জিব্বার সামনের অংশটুকু মাটিতে পড়ে আছে। তাজমুল চাঁদ মিয়ার কোমরের অংশ ধরে তাকে বসিয়ে দিয়ে বলল, আমি একা উঠাতে পারবো না, জসিমুল তুই নাম। জসিমুল শুধু হু বলে কবরে নামলো। এর মধ্যেই আনোয়ার কোথা থেকে দাঁড়িয়ে এসে জসিমুলের মাথায় পা দিয়ে সজোরে লাথি মেরে কবরে ফেলে দিল। জসিমুল শুধু মা বলে চিৎকার দিয়ে তাজমুলের উপরে গিয়ে পড়লো। এই সব দেখে সেন্সলেস হয়ে পড়ি। আমার যখন সেন্স ফিরে আসে, আমি তখন চোখ খুলে তাকাই, দেখি তাজমুল, জসিমুল আমার পাশে সেন্সলেস হয়ে পড়ে আছে। তাদের হাতে পায়ে কামড়ের দাগ, যেমন মাংস চিড়ে চিড়ে খায়। আমি ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে কবরের দিকে তাকালাম। দেখি আনোয়ার চাঁদ মিয়ার বুকের উপরে বসে ডান হাতের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি করব ভাবতে পারছি না, শুধু মনের ভেতরে এইটুকু কাজ করছে, পালাতে হবে। আল্লাহর নাম নিয়ে সূরা ইয়াসিন পড়তে পড়তে পালানোর চেষ্টা করি, কিন্তু পারি না। শরীরে শক্তি নেই, হাত পা কিছুই নাড়াতে পারছি না। শুধু কবরের ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছে, সব খাবো। মনে মনে যতগুলো সূরা জানি এলোমেলো ভাবে সব পড়তে লাগলাম। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ভেবে নিলাম আজকে মৃত্যু অনিবার্য। মার কথা খুব মনে পড়ছে, হে আল্লাহ তুমি রক্ষা করো। এই সব ভাবতে ভাবতে আবার কবরের ভেতর থেকে খাওয়ার আওয়াজ। এইবার খাওয়ার শব্দটা যেন কেমন আঙুর ফল খাচ্ছে তেমন রসালো, আবার সেই শব্দ হুহু করে বাড়ছে। একটু কষ্ট করে চোখ ঘুরিয়ে তাজমুলের দিকে তাকালাম। দেখি তাজমুল আমার দিকে তাকিয়ে ছোট বাচ্চাদের মতো মুচকি হাসছে, আর কবরের দিকে চোখের ইশারা দিয়ে তাকাতে বলছে। আমি খুব কষ্ট করে চোখ ঘুরিয়ে তাকাই কবরের দিকে, আর কিছুই দেখতে পাই না। শুধু কবরের ওপরে কালো কুচকুচে অন্ধকার। মনে হচ্ছে বিশাল কালো হাতি দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। তার সারা শরীর দুর্গন্ধে ভরা, আর পেটের নাড়ি ভুড়ি বের হয়ে আসছিল। আমি আর পারলাম না, সেন্সলেস হয়ে পড়ি। সেন্স ফিরে আসে যখন, তখন খুঁজে পাই নিজেকে ঠাকুরগাঁও জেলা সরকারি হাসপাতালে। আমার বেডের পাশে তাজমুল, তার বেডের পাশে আনোয়ার, পরের বেডে জসিমুল, আমার মা, আমার বোন, তাজমুলের বাবা মা, আনোয়ারের বড় ভাই, জসিমুলের ভাবি, সবাই, পরিবারের সবাই এসেছে। 3 দিন ধরে আমরা হসপিটালে। আলম বলল চাঁদ মিয়ার 2 চোখ ছিল না, তার বুকের মাঝে অনেকটা অংশ ফাড়ানো অবস্থায় ছিল, অনেকটা ফাটানো। এই কথা শুনে আমার বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। নিজেকে ধরে রাখতে পারছি না। এ কি হলো আল্লাহ, কেন এমন হলো? আমার 6 মাস লেগেছে সুস্থ হতে। রাসেল ভাই ও প্রিয় লিসেনার, কি মনে হচ্ছে এখানেই সমাপ্ত? না, পার্ট 1 শুনলাম। এই ঘটনার 4টি পার্ট আছে। এই 6 মাস কিভাবে অতিবাহিত হয়েছে সে ঘটনা অনেক বড়। বলতে গেলে 3-4টা এপিসোড লেগে যাবে। রাসেল ভাই ও প্রিয় লিসেনার ভাই বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সুস্থ থাকবেন। আর হ্যাঁ, রাসেল ভাই লেখার মাঝে অনেক ভুল ত্রুটি হয়েছে, সাজিয়ে লিখতে পারিনি, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে। ঈদ স্পেশাল এপিসোডের পর আজ আবারও ফিরে এলাম নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি যিনি আমার সাথে শেয়ার করেছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা আমি ঘটনাটি লেখার পুরোটা সময় জুড়ে তিনি আমাকে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ঘটনাটি লিখতে সাহায্য করেছেন। সঙ্গত কারণে তিনি তার নামটি প্রকাশ করতে পারছেন না জন্য এখানে আমি তার ছদ্মনাম হিসেবে রুহানি ব্যবহার করছি।
রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনাটি কথকের ভাষায় লিখছি আপনাদের বোঝার সুবিধার জন্য। বলতে শুরু করেন রুহানি। ঘটনার সালটা 2009 আর ঘটনার শুরু 23 সেপ্টেম্বর। তবে আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। ঘটনা শুরুর আগে আমার পরিবারের কিছু বিবরণ দিয়ে নেই। আমরা যৌথ পরিবার। পরিবারে আমার মা, বাবা, চাচা, চাচি আর চাচাতো ভাই বোনেরা থাকতেন আমাদের সাথেই, এখনো থাকেন। আমাদের বাড়িটা অনেক বড়। বাড়ির এক পাশে আছে আমাদের পারিবারিক কবরস্থান। সেখানে আমাদের পরিবারের প্রায় 20 থেকে 30টি কবর রয়েছে। সেখানে বেশ বড় বড় কিছু গাছ, যেমন আম, কদম, এইসব ছিল একটা সময়। এখন মূল ঘটনায় আসি। যে বছর ঘটনাটি ঘটল সেই বছর আমাদের পরিবারের ওপর নেমে এসেছিল শোকের ছায়া। সেই বছর রোজার ঈদের দ্বিতীয় দিন আমার চাচাতো বড় ভাই মারা যান। তিনি খুব ভালো সাঁতারও ছিলেন। খুব ইচ্ছে ছিল ওনার আর্মিতে যাবার। সে সময় তিনি ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারে ছাত্র ছিলেন। সাঁতারু হিসেবে পেয়েছিলেন সোনালী মেডেল, যা আজ স্মৃতি হয়ে পড়ে আছে আমাদের ঘরে। এত ভালো একজন সাঁতারুর মৃত্যুও হয় সাঁতার দিতে গিয়েই। বিশ্বাস হয়? আমারও হয়নি। ভাইয়া মারা যাবার পর আমার চাচা অনেক ভেঙে পড়েছিলেন। সবাই ভেবেছিল এটা স্বাভাবিক মৃত্যু। ডাক্তার বলেছিলেন ভাইয়া হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমাদেরও তাই মনে হয়েছিল এবং মেনে নিতে হয়েছিল। এছাড়া আর কি বা করার ছিল? আমরা তো আর ডাক্তার নই। থাক সেসব কথা। আমার ভাইয়া মারা যাওয়ার পর আমাদের পরিবারে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আমার আরেক চাচাতো ভাই ছিল, সে আমার থেকে 1 থেকে 2 বছরের বড়। ঘটনাগুলি মূলত তার সাথেই শুরু হয়। আমরা ছোটবেলায় সবাই একসাথেই ঘুমাতাম। ভাইয়া মারা যাবার 2-3 দিন পর আমি খেয়াল করি আমার আরেক চাচাতো ভাই প্রায় প্রতি রাতেই জানালার বাইরে হাত বের করে জানালার গ্রিলে হেলান দিয়ে ঘুমিয়ে থাকে। আমাদের রুমের জানালার সামনেই ছিল আমাদের পড়ার টেবিল। সেই টেবিলে হাঁটু ভাঁজ করে বসে সে তার কবজি পর্যন্ত বাইরে বের করে দিয়ে ঘুমিয়ে থাকতো। আমি প্রায় দিনই তাকে ডেকে বিছানায় নিয়ে আসতাম। আমার কাছে অবাক লাগতো, কিন্তু তাকে জিজ্ঞেস করলেও কোনো উত্তর আমি পেতাম না। একদিন রাতে আমার মা আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে নিজের রুমে চলে যান। আমার আব্বু প্রায় প্রতিদিন রাতেই দোকানে যেতেন। তিনি দোকান থেকে দেরি করেই ফিরতেন। সেদিন দোকান থেকে ফিরে আমাদের রুমের সামনে দিয়ে যাবার সময় তিনি দেখেন আমাদের রুমে বিছানার নিচে কেউ একজন শুয়ে আছে। আমার বাবা ভাবেন হয়তো আমার কোনো বড় ভাইয়া এসে আমাদের রুমে শুয়েছেন। এই ভেবে তিনি নিজের রুমে চলে যান। রুমে গিয়ে তিনি মাকে বলেন, আচ্ছা, আমাদের বাচ্চাদের রুমে কেউ কি ঘুমাচ্ছে? ওরা কি ভয় পায় নাকি? উত্তরে আমার মা বললেন, কই না তো, আমি তো কিছুক্ষণ আগে ওদের ঘুম পাড়িয়ে রেখে আসলাম, তখন তো কেউ ছিল না। চিন্তায় পড়ে যান আমার মা। আমার মা আমাদের ওপর কিভাবে যেন নজর রাখতেন সেটা আমি জানি না। হয়তো কোনো ফাঁক ফোকর দিয়ে তিনি দেখতেন আমরা ঘুমোচ্ছি কিনা। মা সেদিন সেই ফাঁক ফোকর দিয়ে তাকিয়ে দেখেন আমাদের বিছানার পাশে ফ্লোরে কেউ একজন শুয়ে আছে, আর তার পেটের স্থানে কালো কোনো একটা কিছু আছে। এটা দেখে তিনি মনে করেন কেউ হয়তো ছুরি দিয়ে আঘাত করে পেটের স্থানে জখম করেছে। আমার মা বাবাকে বললেন, কোনো চোর ডাকাত ঝুঁকে থাকতে পারে, গিয়ে দেখি চলো তো। আমার মা বাবাকে নিয়ে আমাদের রুমে আসেন। এসে দেখেন আমাদের রুমের দরজার সামনে আমার ভাই অচেতন অবস্থায় পড়ে আছে, আর তার অর্ধেক শরীর ঘরে, বাকি অর্ধেক বাইরে। দেখে মনে হচ্ছিল কেউ তাকে বাইরে নিয়ে যেতে চেয়েও যেতে পারেনি। আর পেটের কাছে জামার অনেকটা অংশই পোড়া, আর তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে অনেক ডেকেও তার ঘুম ভাঙানো গেল না। আমার ভাইয়ের সারা শরীর ছিল সরিষার তেলের গন্ধ ভরা। তার মাথা থেকে তেল গড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল কেউ তাকে সরিষার তেল দিয়ে গোসল করিয়ে দিয়েছিল। আমার মা তাকে সেদিন রাতে গোসল করিয়ে এনে ঘুম পাড়িয়ে যান। আমি এই ঘটনা জানতে পারি পরের দিন আমার মায়ের কাছে। আমার ভাইয়ের পোড়া কাপড় দেখে আমি মনে মনে ভাবি, এত কিছু হয়ে গেল, কিন্তু আমি কিছুই বুঝলাম না। এটা কি করে সম্ভব? রুমে কোনো কিছু পোড়ার গন্ধও টের পাইনি। এটা সত্যিই আমার কাছে অনেক অবাক করার মতো বিষয় ছিল। আর এসব ঘটনা প্রায়শই ঘটতে থাকে।
আমাদের বাসায় তখন পানি তোলার জন্য কোনো যন্ত্র লাগানো ছিল না, তাই আমাদেরকে বাইরের টিউবওয়েল থেকেই পানি আনতে হতো। একদিন সন্ধ্যায় আমি পানি আনতে যাই। কলপার থেকে আমার বড় চাচির রুম দেখা যায়। জানলা দিয়ে আমি দেখি আমার বড় চাচি নামাজ পড়ছেন আর আমার চাচা নামাজ শেষ করে কেবল উঠছেন। এখানে অবাক করার কিছু নেই, কিন্তু অবাক হই তখন যখন আমি দেখি আমার ছোট চাচি আমার বড় চাচির পাশে বসে তাকে এমনভাবে ধরে আছেন যেন তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। বড় চাচির নামাজ শেষে তিনি ছোট চাচিকে এমন করার কারণ জিজ্ঞেস করেন। ছোট চাচি দরজার দিকে ইশারায় আমার চাচাতো ভাইকে দেখিয়ে বলেন, ও সব কি বলছে? আমার বড় চাচি আমার ভাইকে ডেকে জিজ্ঞাসা করেন সে কি এমন বলেছে যে ছোট চাচি এত ভয় পেয়ে গেছেন। এমনিতেও আমার ছোট চাচি কিছুটা ভীতু প্রকৃতির ছিলেন। আমার ভাই কি বলেছিল তা একটু পরেই বলছি। আমি আর আমার সেই ভাই একই সাথে টিচারের কাছে বাইরে প্রাইভেট পড়তাম। কোনো এক কারণে আমি একদিন প্রাইভেটে যাইনি। সেদিন আমার ভাই একাই পড়তে গিয়েছিল। পড়ার শেষে বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সে বাসার সামনে এসে দেখে আমার বড় চাচি আর বড় চাচা বাসা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন। আমার ভাই তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আরে চাচি, আপনারা এখানে কি করছেন? আমার চাচা তখন বলেন, আরে তোমার বেলাল আঙ্কেল মারা গেছেন, তাই আমরা এখানে এসেছি। এখানে বলে রাখি, বেলাল আঙ্কেল ছিলেন আমাদের পারিবারিক বন্ধু। আমার চাচাতো ভাই আর আমি ওনার কাছে প্রাইভেটও পড়তাম। চাচার কথা শুনে চাচাতো ভাই অবাক হয়ে যায়। সে আমার চাচা চাচিকে জিজ্ঞাসা করে, বেলাল আঙ্কেল মারা গেছেন? তাহলে তো আমাদের পুরো পরিবারের যাবার কথা। এই কথা শুনে চাচা বলেন তারাই নাকি আগে খবর পেয়েছেন আর খবর পাওয়া মাত্রই নাকি ছুটে চলে এসেছেন, বাকিরা নাকি আসছেন। আমার ভাইয়ের কোমরে একটা তাবিজ বাঁধা ছিল যা দিয়ে তার শরীর বন্ধ করা হয়েছিল। সেই তাবিজ দেখা যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমার ভাই খেয়াল করে আমার চাচা তাকে সেই তাবিজ খুলে ফেলতে বলছে আর তাবিজ ধরে টানাটানি করছে। আমার ভাই তাবিজ খুলতে না চাইলে চাচা বলেন, মরা বাড়িতে কেউ তাবিজ পড়ে যায় নাকি? আমার ভাই এবারে খেয়াল করে আমার চাচা হিসেবে যে তার সাথে কথা বলছে তার শরীরের গড়ন আর আমার চাচা অর্থাৎ আসল চাচার শরীরের গড়ন একরকম নয়। আমার চাচা এমনিতে কিছুটা খাটো আর স্বাস্থ্যবান, কিন্তু যে লোকটার সাথে কথা বলছে সে কেমন যেন শুকনো গড়নের। আমার চাচিও কেমন যেন এলোমেলো হয়ে আছেন। আর অবাক করা ব্যাপার হচ্ছে তাদের দুজনের পায়ে কোনো জুতা ছিল না। হয়তো তারা তাড়াহুড়া করে এসে পড়েছেন সেই কারণেই, বা আঙ্কেলের অকাল মৃত্যুর খবর শুনে, কিন্তু তাই বলে পায়ে জুতা পরতেও ভুলে গেছেন এমন কিভাবে হয়? আমার ভাই কিছুটা ভয় পেয়ে যায়। সে চাচাকে বলে যেহেতু সবাই বেলাল আঙ্কেলের বাড়িতে যাবে তাই সে তাবিজ খুলে বাসায় রেখে সবার সাথে আসছে। এই কথা বলে সে এক দৌড়ে বাসায় চলে যায়। বাসায় এসে দেখে আমার ছোট চাচি তার রুমের সামনে ঝাড় দিচ্ছেন। এই দেখে আমার ভাই খুবই অবাক হয়। সে চাচিকে জিজ্ঞেস করে, আরে চাচি, আপনি না এইমাত্র বাইরে দাঁড়িয়েছিলেন, ঘরে এলেন কখন? চাচি বলেন, এই সময় আমি বাইরে কি করব? কি আবল তাবল বলছো? আমার ভাই তখন আমার চাচিকে সব ঘটনা খুলে বলেন, আর এটাই ছিল আমার চাচির ভয় পাওয়ার কারণ। এসব ঘটনার পর সবাই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেন, কিন্তু কোনো সমাধান ভেবে পাচ্ছিলেন না কেউ। এর মাঝেই শুরু হয় আর এক ঘটনা। রাতে আমরা সবাই যে যার মতো ঘুমাই, কিন্তু সকালে উঠে দেখি আমাদের বাসার সব রুমের দরজার বাইরে কেউ যেন লক করে রেখেছে। আমার বাড়ির কেউ এই কাজ করতেন না। বাসায় সবার সাথে কথা বলে আমরা জানতে পারি বাইরে থেকে কেউ কেউ এসে এমন কাজ করবে এমনটারও সম্ভাবনা নেই, কেননা আমাদের বাসায় বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড ছিলেন। তাদের সাথে কথা বলে সবাই বুঝতে পারে বাইরে থেকে আসার কারো প্রশ্নই ওঠে না। আমাদের বাড়ির চারপাশে বড় বাউন্ডারি দেয়া ছিল, কিন্তু বাড়ির পেছনে হাফ বাউন্ডারি ছিল, কেননা সেখানে পৌরসভার অনেক বড় একটা ড্রেন ছিল যা কারো জন্য পার হয়ে আসা অসম্ভব ছিল। কিন্তু শিওর হওয়ার জন্য সেখানে ফুল বাউন্ডারি দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও মাঝে মধ্যেই ঘটে থাকে এই ঘটনা। এরই মাঝে আমার বাবা একদিন এমন কে করেছে সেটা জানার জন্য দরজার সামান্য ফাঁকা করে খেয়াল রাখতে থাকেন, কিন্তু সেদিন কোনো সমস্যাই হয়নি। এভাবেই চলতে থাকে সমস্যাগুলো, কিন্তু এর কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না। আমার মা তখন আমাদের এলাকার হুজুরের সাথে কথা বলেন। হুজুর আমাদের বাসায় এসে কিছু রিচুয়াল করতে চান, কিন্তু আমাদের পরিবারের অনেকেই তার অনুমতি দেননি। তাই হুজুর চলে যান
দেখতে দেখতে আমার ভাইয়া মারা যাবার 40 দিনের বেশি পার হয়ে যায়। কিছুদিন পরে ঘটে এক আশ্চর্য ঘটনা। আমার প্রায় সমবয়সী যে ভাইয়ার সাথে সমস্যা হয়েছিল, সেই ভাই একদিন স্কুলে যায়, কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেলেও তাকে কেউ খুঁজে পায় না। সে বাড়িতে আসে না, থানায় জিডিও করা হয়, কিন্তু তাকে পাওয়া যায় না। এসব শুনে আমাদের বাসায় আমাদের এলাকার হুজুর আসেন। তিনি এসে বলেন আমাদের বাসায় নাকি কিছু সমস্যা আছে, আর আমার ভাই নাকি খুব জলদি ফিরে আসবেন। এই বলে তিনি চলে যান। হুজুরের কথাই সত্যি হয়। আমার ভাই 2 দিন পরে নিজেই ফিরে আসেন। সে কোথায় ছিল জিজ্ঞেস করলে কোনো উত্তর দিতে পারে না, শুধু বলে স্কুল থেকে ফেরার পথে যে নির্জন জায়গা দিয়ে আসতে হয়, আমি সেখান দিয়ে আসার সময় কেউ আমাকে ডাক দেয়। এরপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে আমি দেখি খুব সুন্দর দুজন কেউ আমাকে কোলে নিয়ে রেখেছেন আর আমাকে ঘুমিয়ে যেতে বলছেন। আমার কাছে মনে হচ্ছিল তারা ট্রেনে করে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। আমার আর কিছু মনে নেই। তার কথা শুনে এবারে আমার পরিবারের সকলের টনক নড়ে। তখন আমরা সবাই মিলে বসে এসব নিয়ে ভাবতে থাকি। এই সব ভাবতে গিয়ে উঠে আসে আমার বড় ভাইয়ের মৃত্যুর কথা। এবারে আমার ভাইয়ার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা বলি। আমার ভাইয়া অনেক ভালো সাঁতারু ছিলেন। একদিন তিনি বাসায় আমার অন্য একজন চাচাতো ভাইকে ফোন দিয়ে বলেন তিনি একটি পুকুরে সাঁতার কাটবেন আর সবাই মিলে আড্ডা দেবেন। আমার বড় ভাইয়ার কথা শুনে আমার আরেক ভাই চলে যান সেই পুকুর পাড়ে। সেখানে গিয়ে আমার বড় ভাই সাঁতার কাটা দেখতে থাকেন। তার সাথে সেখানে থাকা কয়েকজন বন্ধুর সাথে আড্ডাও দিতে থাকেন। আমার বড় ভাইয়া সাঁতার কেটে পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যান। সেখান থেকে ফিরে আসার সময় তিনি 2 বার ডুব সাঁতার দেন। এরপর তিনি আরো একবার ডুব সাঁতার দেন, কিন্তু এবারে তিনি আর ওঠেন না। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সকলেই তাকে খোঁজার জন্য পুকুরে নামে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। সম্পূর্ণ পুকুর খুঁজেও তাকে পাওয়া যায় না। আমার চাচাও সেখানে চলে আসেন। পরিশেষে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সবাইকে বাসায় চলে যেতে বলেন, কিন্তু আমার চাচা কিছুতেই যেতে চান না। তিনি জোর করে পুকুরে নেমে পড়েন। তিনি যখন পুকুরের শেষ সিঁড়িতে পা রাখেন, তখন আমার ভাইয়ার মৃতদেহ তার পায়ের সাথে ধাক্কা লাগে। তাকে তোলা হয় পুকুর থেকে, কিন্তু এতক্ষণ সকলে অনেক খুঁজেও তার দেহ পায়নি। তাকে বাসায় এনে জানাজা পড়ানো হয়। এভাবেই আমার ভাই মারা যান। এত ভালো একজন সাঁতারু এভাবে মারা যাবে সাঁতার কাটতে তাকেও স্বপ্নেও ভাবে নাই। সবকিছু বিবেচনা করে হুজুরকে ডাকা হয়। হুজুর আসেন আমাদের বাসায়। তিনি এসে কিছু জিনিস যেমন অনেক মিষ্টি, মোমবাতি, কাফনের কয়েক গজ কাপড় এবং কিছু জিনিস জোগাড় রাখতে বলেন। আমার পরিবারের সদস্যরা হুজুরের কথা মতো সবকিছু জোগাড় করে রাখেন। রাতে হুজুর আমাদের বাসায় আসেন। হুজুর এলে তিনি আমাদেরকে কিছু নিয়ম কানুন বুঝিয়ে দেন। তিনি বলেন তিনি যখন আসন বসাবেন তার আগে তিনি যে রুমে বসবেন বা আসন বসাবেন তার 4 কোণায় 4টা মোমবাতি জ্বালিয়ে রাখতে হবে। তিনি বারবার আমাদের সাবধান করেন এই বলেছে এই 4টা মোমবাতির একটিও যেন না নিভে যায়, কেননা তিনি যাকে হাজির করবেন শুধু সেই আসতে পারবে যদি মোমবাতিগুলো জ্বালানো থাকে। অন্যথায় অন্য কারো অনেকেই হাজির হয়ে সমস্যা করতে পারে। হুজুর বলেন যদি মোমবাতি নিভে যায় তাহলে যেন দ্রুত সেগুলো জ্বালিয়ে ফেলা হয়, এবং এমন ব্যবস্থা করতে হুজুর তার সাথে করে একজনকে নিয়ে আসেন যার উপর তিনি জিন হাজির করান। তো সবকিছু ঠিকভাবে করা হয়। হুজুরের কথা মতন হুজুর আসন বসান আর কিছু রিচুয়াল করতে থাকেন। এর মধ্যে কিছুক্ষণ পর আমরা খেয়াল করি যেই ব্যক্তি হুজুরের সাথে এসেছেন তিনি অচেতন হয়ে আবারও জেগে ওঠেন, কিন্তু তার ভয়েস চেঞ্জ হয়ে যায়। হুজুর জিজ্ঞাসা করেন সে কে, এখানে কি করতে এসেছে। তখন হুজুরের সেই শাগরেদ মিশ্র গলায় বলতে থাকেন আমাদের বাসার পাশের সেই পারিবারিক কবরস্থানে অনেকদিন যাবৎ সে বাস করে। তারা কখনোই কারো ক্ষতি করেনি, কিন্তু তাদের থাকার জায়গার গাছগুলি কেটে ভবন বানানোর জন্য তাদের থাকার জায়গা নষ্ট হয়ে গেছে। এই জন্য তারা আমাদের পরিবারের ক্ষতি করছে। আমার যে ভাইয়া মারা গেছে সাঁতার কাটতে গিয়ে তাকেও সেই জিনরাই মেরেছে। যে ভাই হারিয়ে গিয়েছিল তাকেও তারাই নিয়ে গিয়েছিল। তারা আমাদের কোনো ক্ষতি করতে চায়নি, কিন্তু এবারে নাকি তারা ক্ষতি করবে। হুজুরের সাথে তাদের অনেক বাকবিতণ্ডা হয়। অনেক বোঝানোর চেষ্টা করেন তিনি এবং তাদেরকে চলে যেতে বলেন সেখান থেকে। এক সময় তারা রাজি হয়, কিন্তু আমাদের দেয়া কাফনের কাপড়ে হুজুর তাকে সই করে যেতে বলেন। সেই কাপড়ে একটি অঙ্গীকারনামা লেখা ছিল। সেই কাপড়ে আমাদের পরিবারের সবার নাম লেখা ছিল এবং আমাদের নাম লিখে বলা হয়েছিল আমাদের কাউকে কোনো ক্ষতি করতে পারবে না সে। জিন সেখানে সই করতে অস্বীকার করে, কিন্তু হুজুরের জোরাজুরিতে সে সই করতে রাজি হয় এবং যাওয়ার আগে সই করে দিয়ে চলে যায়।
হুজুরের সেই শাগরেদের জ্ঞান ফিরে আসে। তারা চলে যাবার পর রুমের বাইরে রাখা মিষ্টিগুলো উধাও হয়ে যায়। হুজুর আমাদের বলেন তিনি আমাদের বাড়ির প্রায় অনেক বড় অংশ দোয়া করে বন্ধ করে দিয়ে যাবেন। আর আমাদের পরিবারের কোনো ছোট কাউকে যদি পজেস করা হয়, কিন্তু হুজুর তার নাম বলবেন না বলে জানান। কেননা তিনি যদি নাম বলেন তবে যে পজেস্ট হয়েছিল সে ভয় পেয়ে যেতে পারে। হুজুর আমাদের একটি পানি পড়া দেন আর বাসার সবাইকে তা কয়েকদিন খেতে বলেন। আসলে আমি পরে বুঝতে পারি পজিশনটা আমার উপরেই হয়েছিল, কেননা আমি 2 দিন রাতে ঘুম থেকে জেগে দেখি খুব অদ্ভুতভাবে শুয়ে আছি। আমার অর্ধেক শরীর বিছানার বাইরে, আর আমি আমার পাশে থাকা ভাইয়ের গলা পা দিয়ে শক্ত করে চেপে আছি। এছাড়াও আরো কিছু ঘটনা ছিল যা আমার মায়ের কাছ থেকে আমি জানতে পারি। সেসব শেয়ার করতে পারছি না কিছু সমস্যার জন্য। এখনো কাউকে বলতে গেলে আমার সমস্যা হয়, একটানে কাউকে বলতে পারি না, কেমন যেন শ্বাসকষ্ট হয়, অস্থির লাগে। তবুও ইচ্ছা ছিল ভূত.com-এ ঘটনাটি শেয়ার করার, তাই ঘটনাটি শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেউ পাটের ক্ষেতের বস্তা, কেউ রশি, কেউ ধারালো কাতি, আর কেউ টর্চ লাইট নিয়ে সবাই একসাথে রওনা হলাম। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা লেগে গেল। কি বলবো আমার প্রিয় লিসেনারদের, যারা এত রাতে কবরস্থানে গিয়েছে তারাই বুঝতে পারবে। অনেক অন্ধকার, ঝিঝি পোকার শব্দ আর জোনাকি পোকার নিভু নিভু আলো, সারা শরীরে কেমন যেন বাতাস লাগছে। হঠাৎ তাজমুল সবাইকে বলল, তোরা সূরা পড়ে বুকে ফু দিয়ে নে। আমরা সূরা পড়ে বুকে ফু দিয়ে পারিবারিক কবরস্থানের কাছে গেলাম। যাওয়ার পর কে গাছে উঠবে আমরা কথা বলে নিলাম। গাছে উঠবে আনোয়ার ও চান মিয়া। প্রথমে চান মিয়া উঠল, এরপর পাটের বস্তার মধ্যে রশি কাতি ঢুকিয়ে তার হাতে দিলাম। এরপরে উঠল আনোয়ার। চান মিয়া একটা ডালে উঠেছে যে ডালটা আঁকা বাঁকা চলে গেছে এক কবরের ওপর। সে ডালে অনেক বড় বড় কাঁঠাল, আর নিচ থেকে লাইট মেরে বলছি, আর এই দিকে আসবি না, এখানে কয়েকটা কবর আছে। চান মিয়া বস্তাটা গাছের ডালের সাথে খুব সুন্দর করে বেঁধে নিল। এইবার সে একটা কাঁঠাল কেটে বস্তায় ঢুকিয়েছে। ঠিক তখনই নিচ থেকে তাজমুল বলে উঠল, চান মিয়া তুই নেমে আয়, আজকে হবে না, চল সবাই বাসায় যাই। কিরে কি হলো তোর, কেন নামতে বলছিস? তাজমুল বলছে, তুই আগে নাম পরে বলছি। এর 30 সেকেন্ডের মধ্যেই শুরু হলো ঘূর্ণিঝড় আর ওপর থেকে কিছু পড়ার শব্দ। এর সাথে সাথেই আনোয়ার চিৎকার দিয়ে বলে উঠল, চান মিয়া নিচে পড়ে গেছে, চান মিয়া নিচে পড়ে গেছে। আমরা সাথে সাথে লাইট অন করে দেখি চান মিয়া কবরের ওপর পড়ে কবর ভেঙে একেবারেই ভেতরে ঢুকে গেছে। আমরা সবাই দৌড়ে কবরের পাশে গিয়ে দেখি চান মিয়া কবরের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেছে। আর জসিমুল বলে উঠল, গাছে লাইট মার, আনোয়ার গাছে আছে। আমি গাছের দিকে লাইট মেরে দেখি আনোয়ার তো গাছে নেই। জসিমুল, আনোয়ার গাছে নেই রে। তাজমুল বলে উঠল, আগে চান মিয়াকে দেখ, কবর থেকে তুলে নিয়ে আয়। একটা বিষয় বলে রাখি, তাজমুল অনেক সূরা জানতো এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর সে অনেক সাহসী ছিল। তাই গাছের ডালপালাগুলো মাটিতে আঁচড়ে মুচড়ে পড়ছে, কুকুর ডাক দিচ্ছে, পাখির ডাক, শেয়ালের ডাক, ঝিঝি পোকার শব্দ, অনেক কিছু বেড়ে গেছে, অনেক গুণ। আমরা সবাই থমকে আছি। আমি চিৎকার করে কেঁদে ফেলেছি, হে আল্লাহ কি হচ্ছে এসব? তাজমুল বলে উঠল, কেন কাঁদছিস, চুপ কর, লাইট মার, আমি নামছি কবরে, ইনশাল্লাহ কিছুই হবে না আমাদের। এই কথা বলে সে কবরে নামলো। কিন্তু তাজমুল, চাঁদ মিয়াকে তোল, কবর থেকে তোল ওকে। তাজমুল বলে উঠল, লাইটটা দে। যেমনই লাইট মেরেছে চান মিয়ার মুখে, দেখি সারা মুখ জুড়ে শুধু রক্ত, রক্ত আর রক্ত। দাঁতে দাঁত, কামড় বসিয়ে জিব্বার সামনের অংশটুকু মাটিতে পড়ে আছে। তাজমুল চান মিয়ার কোমরের অংশ ধরে তাকে বসিয়ে দিয়ে বলল, আমি একা উঠাতে পারবো না, জসিমুল তুই নাম। জসিমুল শুধু হু বলে কবরে নামলো। এর মধ্যেই আনোয়ার কোথা থেকে দাঁড়িয়ে এসে জসিমুলের মাথায় পা দিয়ে সজোরে লাথি মেরে কবরে ফেলে দিল। জসিমুল শুধু মা বলে চিৎকার দিয়ে তাজমুলের উপরে গিয়ে পড়লো। এই সব দেখে সেন্সলেস হয়ে পড়ি। আমার যখন সেন্স ফিরে আসে আমি তখন চোখ খুলে তাকাই, দেখি তাজমুল, জসিমুল আমার পাশে সেন্সলেস হয়ে পড়ে আছে। তাদের হাতে পায়ে কামড়ের দাগ যেমন মাংস চিড়ে চিড়ে খায়। আমি ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে কবরের দিকে তাকালাম, দেখি আনোয়ার চান মিয়ার বুকের উপরে বসে ডান হাতের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি করব ভাবতে পারছি না, শুধু মনের ভেতরে এইটুকু কাজ করছে, পালাতে হবে। আল্লাহর নাম নিয়ে সূরা ইয়াসিন পড়তে পড়তে পালানোর চেষ্টা করি, কিন্তু পারি না। শরীরে শক্তি নেই, হাত পা কিছুই নাড়াতে পারছি না। শুধু কবরের ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছে, সব খাবো, সব খাবো। মনে মনে যতগুলো সূরা জানি
এলোমেলো ভাবে সব পড়তে লাগলাম। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ভেবে নিলাম আজকে মৃত্যু অনিবার্য। মার কথা খুব মনে পড়ছে। হে আল্লাহ, তুমি রক্ষা করো। এই সব ভাবতে ভাবতে আবার কবরের ভেতর থেকে খাওয়ার আওয়াজ। এইবার খাওয়ার শব্দটা যেন কেমন আঙুর ফল খাচ্ছে তেমন রসালো, আবার সেই শব্দ হুহু করে বাড়ছে। একটু কষ্ট করে চোখ ঘুরিয়ে তাজমলের দিকে তাকালাম। দেখি তাজমল আমার দিকে তাকিয়ে ছোট বাচ্চাদের মতো মুচকি হাসছে আর কবরের দিকে চোখের ইশারা দিয়ে তাকাতে বলছে। আমি খুব কষ্ট করে চোখ ঘুরিয়ে তাকাই কবরের দিকে, আর কিছুই দেখতে পাই না, শুধু কবরের ওপরে কালো কুচকুচে